দীর্ঘদিন বিটিভি ধারাবাহিকে কাজ করিনি, শুধু এখনো করে যাচ্ছি। এই চরিত্রটা আসলে আমার সঙ্গে যাচ্ছে না বলেই আমার শুটিং ডেট আসা মানে আমি সিক হয়ে যাই। তারপরে যেহেতু এটা এখন একদমই জীবিকা, করতেই হয়, করছি। থিয়েটারকে প্রাধান্য দিতে গিয়ে আমি মিডিয়াতে খুব কাজ কম করেছি। আরণ্যকে জয়েন করেছি 1990 সালে। তখন থেকেই আমি যে চরিত্র পেয়েছি সেটার মধ্যে ডুব দিয়েছি। সবকিছুই আমাকে করতে হয়, অভিনয়টাও করতে হয়, কালকে সকালবেলা ভ্যানে মালটা উঠবে সেটাও হয়, ব্যানারটা ঝুলছে কিনা সেটাও হয়, টিকিট বানাতে সেই নীলক্ষেতে আমাকেও যেতে হয়। অনেক ভালো লাগা, অনেক ধরনের রিক্সা চালকের কাছ থেকে উপহার হিসেবে টাকা পাওয়া। হ্যাঁ, একজন রিক্সা চালক সিরাজগঞ্জের, উনি 75 টাকা আমাকে উপহার দিয়েছিলেন এই নাটক করার পরে। সবকিছু মিলিয়ে এখন সময়টা একটু মানে একটু কম ভালো। মোমেনা চৌধুরী একজন ভীষণ গুণী অভিনেত্রী। তার দীর্ঘ ক্যারিয়ার, মঞ্চ, টিভি অভিজ্ঞতা নিয়ে আজকের সমকাল তারকালাপের আয়োজন। চলুন দর্শক, দেরি না করে সরাসরি চলে যাই আমাদের অতিথির কাছে। মোমেনা চৌধুরী কেমন আছেন? বেশ ভালো আছি, তুমি কেমন আছো? এটা আমিও ভালো আছি। আপনাকে সমকাল স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ তোমাকে। আচ্ছা, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, দীর্ঘদিন বিটিভির ধারাবাহিক নাটকে কাজ করেছেন, দর্শকের ভালোবাসা পেয়েছেন। এই যে দীর্ঘ এই পথ চলা, এর অভিজ্ঞতাটা আসলে কেমন ছিল? দীর্ঘদিন বিটিভি ধারাবাহিকে কাজ করিনি, শুধু এখনো করে যাচ্ছি। কারণ ধারাবাহিক নাটকটা হচ্ছে আমাদের জীবিকা, আর সিঙ্গেল নাটকের কাজ তো খুব কম হয়। আর এখনকার সময়ে সিঙ্গেল নাটকে বাবা মার চরিত্র তো থাকেই না, সেক্ষেত্রে সিরিয়ালটাই আমাদের জন্য ভালো। মানে মান্থলি একটা কাজ থাকে, 3 দিন 4 দিন 5 দিন, অনেকের 20 দিনও থাকে। তবে আমি খুব কম কাজ করি। ধারাবাহিক নাটক বলতে যেটা এখন আর ভালো লাগছে না করতে। এক সময় আমরা স্ক্রিপ্ট পেতাম, মানে পড়তাম, জানতাম, ক্যারেক্টারটা তৈরি করতাম, মানে আমাদের কস্টিউমটা কী হবে। এখনকার যে সময় ধারাবাহিক নাটকগুলো করছি সেগুলোর কোনো সিকোয়েন্স আমরা জানি না, যে কালকে আসলে কি হবে, কি পড়বো, কোথায় যাব, আমার ক্যারেক্টারটা কোন দিকে যাচ্ছে, এগুলো কিছুই জানা থাকে না। যাই একটা করে পাতা ধরিয়ে দিচ্ছে, স্ক্রিপ্টটা পড়ছি, সেই অনুযায়ী অনেকগুলো পোশাক নিয়ে যাই, একটা পোশাক পরে অভিনয় করে আসি। মানে দর্শকরাও যে খুব বেশি নাটকগুলো দেখছে তা না, আবার কিছু কিছু নাটক দর্শকরা দেখছে। যেমন আমি একটি নাটকের কথা বলি, ওই নাটকের একটা মানে খুব একটা চরিত্রটা আমার ভালো লাগছিল না করতে, মানে আমার সঙ্গে যায় না। তারপরও ডিরেক্টর কি মনে করে আমাকে নিয়েছিলেন, আমিও না বুঝে শুরু করেছি। পরে দেখছি আমার সঙ্গে যাচ্ছে না। পরে রাইটার এবং ডিরেক্টরদের সঙ্গে বসে আমি বলেছি আমার চরিত্রটা অফ করে দাও। যদিও ওখানে আমার মাসে 3 দিন 4 দিন শুটিং হতো, তারপরও আমি নিজে সরে এসেছি। কারণ যে চরিত্রটা করতে আমার ভালো লাগে না সেটাতে। এর আগে আরেকটি নাটকের কথা আমি বলি, তুমি আছো তাই, নাটকটাতে আমি খুব একটা ভিলেনের রোল করতাম। এবং যখন ওই নাটকে আমার মাসে 5 দিন 6 দিন শুটিং থাকতো, সেই আশুলিয়াতে গিয়ে শুটিং করতে হতো। তো ওই নাটকটা যখনই শুটিং শুরু হবে তখন থেকেই আমার গ্যাসের প্রবলেম হতো। আমার গ্যাস প্রবলেম হতো, মানে আমি তখন বুঝতে পারতাম না যে গ্যাস প্রবলেম হতো, মাথা ব্যথা করছে। তখন আমার মনে হলো যে এই চরিত্রটা আসলে আমার সঙ্গে যাচ্ছে না বলেই আমার শুটিং ডেট আসা মানে আমি সিক হয়ে যাই পরবর্তীতে। এবং আমি তো একটু সিরিয়াস টাইপের মানুষ, স্ক্রিপ্টে ঢুকে যেতাম। তো পরবর্তীতে ওই নাটকটা আমি আরও প্রায় 1 বছর করতে হয়েছে আমাকে, নানান কারণে সরে আসতে পারিনি। তো তখন আমি কি করেছি যে ক্যারেক্টারের ভিতরে ঢুকতাম না, মেকআপ টেকআপ নিয়ে বসে থাকতাম, যখনই ডাকতো তখন ডায়লগটা পড়তাম। কারণ আমি পড়লেই ভিতরে ঢুকে যাচ্ছি এবং আমি সিক হয়ে যাচ্ছি, কারণ আমি ওই টাইপের মানুষ না। কিন্তু ওই টাইপের অ্যাক্টিং করতে হচ্ছে। কিন্তু একজন অ্যাক্টরকে তো সব ধরনের অ্যাক্টিং করতে হয়, আমরাও করতে হয়। কিন্তু কিছু কিছু ব্যাপার আছে না যে আমার চরিত্রের সাথে একেবারেই যায় না, সেই চরিত্রগুলো থেকে আমি নিজেকে সরিয়ে নেই। সেই রকম যে 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 বর্তমানে যে সিরিজগুলো কাজ হচ্ছে, ওই ধরনের চরিত্র এলে আমি একদম নিঃসংকোচে বলে দিই যে না, ওটা আমার সাথে যায় না, তুমি অন্য কাউকে দেখো। তারপরে যেহেতু এটা এখন একদমই জীবিকা, করতেই হয়, করছি। কিন্তু খুব বেশি আনন্দ আমি ব্যক্তিগতভাবে পাই না। আচ্ছা, এই যে বললেন দীর্ঘদিন ধরেই কাজ করছেন, এখনো করছেন, কিন্তু মাঝখানে নাটক থেকে বিরতি নিয়েছিলেন, দর্শক খুঁজেছে আপনাকে। আসলে এই বিরতিটা কেন? মাঝে কাজ না, করেননি আমি কেন? কখনোই বিরতি নেইনি। কিন্তু আসলে আমি বিমান টেলিভিশন নাটকে না, আমি বিরতি নেইনি। আমি বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে জব করতাম।
আচ্ছা আচ্ছা। তখন আমি কম কাজ করতাম। হুম, হুম, হুম। তখন কম কাজ করতাম, হিসেব করে করতাম, কারণ ছুটি-ছাটার ব্যাপার ছিল। আর আমার জীবনের সবটাই তো আসলে থিয়েটার কেন্দ্রিক। থিয়েটারকে প্রাধান্য দিতে গিয়ে আমি মিডিয়াতে খুব কাজ কম করেছি সেই সময়। কিন্তু আমি লাস্ট ৭ বছর একেবারেই চাকরি থেকে রিটায়ার করেছি। রিটায়ার করেছি বলতে ২৫ বছর হয়ে যাওয়ার পরে চলে এসেছি। এসে এখন ফুল টাইম কাজ করছি। কিন্তু ওই যে বললাম যে আমার একটা ব্যাপার আছে যে সব কাজ আমার করতে ইচ্ছে করে না। আর আমার আসলে মন প্রাণ পড়ে থাকে থিয়েটারের প্রতি। যার জন্য যখন যেমন একটা সময় আমি একটু বিরতি নিয়েছিলাম, সেটা বলি, সেটা লাল জমিনের সময়। হুম, হুম। লাল জমিন নাটকটা করার পর আমি ২ বছর মিডিয়াতে কাজ করিনি। কারণ আমার মনে হয়েছে যে চরিত্রটা আমাকে ধারণ করতে হবে, লালন করতে হবে। যার কারণে আমি মাঝখানে ২ বছর কাজ করিনি। সেই সময়টার কথা হয়তোবা বাহ! মানে তুমি প্রস্তুতি নেওয়ার জন্য। একদম না, প্রস্তুতি না, ওটা শো হয়ে যাওয়ার পরেও আমি ২ বছর কাজ করিনি ও! মিডিয়াতে। একদম আচ্ছা, আচ্ছা। মানে খুব ভালো একটা মুভির কাজ ছেড়েছি আমি। কারণ আমার মনে হয়েছে লাল জমিনে ডুবে না থাকলে এটাকে মানে স্পর্শ করতে পারবো না। তো আমি ২ বছর একেবারে লাল জমিনের ভিতর ডুবেছিলাম। সেই কারণেই কিছু, কিছু সময় আর ওই যে বিরতির কথা, এখন তো এত চ্যানেল, পার্সোনাল চ্যানেল, ইউটিউব চ্যানেল, যার জন্য কখন কোন নাটক কোথায় যাচ্ছে আমি নিজেই জানি না আমি কি সেটাই আসলে আসলে অভিনয় ট্র্যাক করা করি। মুশকিল। হ্যাঁ, হুম, হুম। মুশকিল। এবং যখন আমাকে কেউ জিজ্ঞেস করে যে, "আপা আপনাকে অনেকদিন দেখি না।" আমি বললাম, "ভাইয়া বা আপু আপনি কতদিন টিভির সামনে বসেন না বলেন তো?" বলে, "হ্যাঁ, ঠিকই বলেছেন। আসলে মোবাইলে এই যে ইউটিউবে আর এখন যে ছোট, ছোট ক্লিপগুলো আসে হ্যাঁ। সেগুলো দেখেই ফেলে।" সবকিছু মিলিয়ে আসলে মানুষ কোথাও কনসেনট্রেট করতে পারছে না। হুম, হুম, একটা হুম। মনোযোগ দিয়ে একটা সিরিয়াল যে কন্টিনিউ করে দেখবে বা একটা নাটক ভালোভাবে বসে দেখবে, আর তার মাঝখানে তো বিজ্ঞাপনের একটা যন্ত্রণা আছেই। আছেই। সবকিছু মিলিয়ে মানুষও এখন কম দেখে। হুম, হুম। আচ্ছা, এই যে আপনি বললেন যে আসলে সব কাজ করা যায় না, সব চরিত্রে অভিনয় করা যায় না। আপনারও হচ্ছে পার্সোনালি সিক ফিল হয়। তাহলে এখন জানতে চাই আপনার পছন্দের একটা চরিত্রের কথা বা সেই গল্পের কথা। আমার পছন্দের চরিত্র তো অনেক আছে। হুম, হুম। আমি হচ্ছে যে রিসেন্টলি আমি কিছু কাজ করেছি যে কাজগুলো যে খুবই ভালো চরিত্র। মানে অভিনয় করার মতো জায়গা ছিল। তারপর একটা নাটক করলাম যে 'ভেজা চোখের গল্প'। অসাধারণ একটা গল্প। অসাধারণ স্ক্রিপ্ট পেয়ে মানে মুগ্ধ হয়ে গেলাম। স্ক্রিপ্ট পড়েই কেঁদে হুম, হুম, ফেললাম। হুম। এবং সেটার জন্য প্রস্তুতি ছিল, পোশাক-আশাকের, অভিনয় ডেলিভারি প্যাটার্নটা কি হবে। আমার সহ অভিনেতা ছিলেন ফজলুর রহমান বাবু। তো বাহ! বাবু ভাইয়ের সাথে অভিনয় করা তো একটু ডিফিকাল্ট, যদিও আমরা একই দলের। তো সবকিছু মিলে তৈরি হয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। অসাধারণ কাজ হয়েছে। তারপরে একটা কাজ করলাম ভিকি জাহিদের 'নীল সুখ', হুম, হুম, হুম। একটা ওয়েব ফিল্ম। অসাধারণ, স্ক্রিপ্ট অসাধারণ, প্রত্যেকটা চরিত্র এত সুন্দর করে হয়েছে। তো এই ধরনের কাজ করতে পছন্দ করি আসলে। আর ধারাবাহিকের যেটা সমস্যা হচ্ছে, ধারাবাহিকের গল্পটা তো টানতে হয়। হুম, হুম। এইজন্য নানান ধরনের কিছু ঢুকে যায় যেগুলো হয়তো চরিত্রের সাথে সামঞ্জস্য নয় বা গল্পের সাথে যাচ্ছে না, মিলে যাচ্ছে না। এলোমেলো অনেক কিছু ঢুকে যায়। কিন্তু যখন একটা প্রিসাইজ ১ ঘন্টার একটা গল্প থাকে বা একটা ফিল্ম থাকে তখন তো সুন্দর থাকে। সেই কাজগুলো করতে ভালো লাগে আসলে। স্পেসিফিকলি আমি ওটা মিডিয়া জন্য বলতে পারবো না। আর যদি তুমি জানতে চাও যে মঞ্চনাটকে আমার কোনো চরিত্রের হুম, প্রতি হুম। কেমন ভাব, সেটা আমি আরণ্যকে জয়েন করেছি ১৯৯০ সালে। তখন থেকেই আমি যে চরিত্র পেয়েছি সেটার মধ্যে ডুব দিয়েছি, সেটাই ভালোভাবে করেছি। প্রত্যেকটা চরিত্র আমাকে আনন্দ দিয়েছে। মঞ্চ নিয়ে আমার কোনো রকম ক্ষোভ নেই বা কষ্ট নেই যে আহা পেলাম না কেন? টিভি নিয়ে আছে। তো সেটা হয়তো এই জন্মে আর মিটবে কিনা। কারণ এখন যে সিচুয়েশন হয়েছে, বাবা-মা তো থাকেই না, ভাই-বোন থাকে না। ফুপু খালা তো আরো থাকেই না। শুধু একজন হিরো, একজন হিরোইন। এবং তারা যেভাবে গল্পটা বলছে, যেভাবে শট নিতে বলছে সেভাবেই হচ্ছে। সুতরাং আমাদের মতো অভিনেতা, অভিনেত্রীদের এখন বর্তমান সময়ে আ স্বপ্ন দেখা যে ঐরকম একটা চরিত্র পাবো খুব কঠিন। আচ্ছা, থিয়েটার আ মানে মঞ্চনাটক বা টেলিভিশন ধারাবাহিক দুটোই করেছেন। দুটোর কথাই শুনলাম। আপনার কাছে যদি জিজ্ঞেস করি যে আসলে দুটোর পার্থক্য কি? দুটোর অডিয়েন্স তো আলাদা এবং দুটোর পার্থক্য আপনি কোনটা আসলে বেশি পছন্দ করেন? যদিও অলরেডি ইতোমধ্যে বোঝা যাচ্ছে যে মঞ্চনাটকের প্রতি আপনার অন্যরকম একটা টান আছে। তারপর আসলে দর্শকদের জন্য যদি বলতেন। না, সেটা হচ্ছে যে দুটা ২ রকম ভিন্ন, কিন্তু আ মজা দুটাতেই আছে। হুম, হুম, হুম। মানে দর্শকরা যখন রিঅ্যাকশন দিচ্ছে, মঞ্চনাটক শেষে হাততালি দিচ্ছে, মঞ্চ থেকে নামার পর জড়িয়ে ধরছে কেউ কেঁদে ফেলছে, কেউ বলছে ওই জায়গাটা খুব ভালো লেগেছিল। এই যে তাৎক্ষণিক একটা রিঅ্যাকশন পাওয়া, হুম, হুম, হুম। মানে এখনই পেলাম। এবং অভিনয় যখন করছি তখন তো বুঝি দর্শকরা কিভাবে নিচ্ছে অভিনয়গুলো, সংলাপগুলো। এতদিনের এক্সপেরিয়েন্স হয়েছে তো, সেটার তো অন্যরকম একটা স্বাদ।
আবার টেলিভিশন নাটক করছি বা একটা ফিল্ম করছি, সেটাও যখন বলছি আপনার ওই কাজটা দেখেছিলাম, সেটাও ভালো লাগা, দুটোই দুরকম ভালো লাগা। তবে যেহেতু আমার শুরুটা হয়েছে থিয়েটার থেকে, স্বাভাবিকভাবে ওটার প্রতি আমার দুর্বলতাটা বেশি। আর যখন কোনো একটা মফস্বল শহরে যাই বা কোনো একটা গ্রামে গিয়েছি, যেমন একটা গল্প বলতে পারি, আমি গল্পটা বলি যে একটা বিয়েতে গিয়েছিলাম মানিকগঞ্জে। সেখানে একজন ভদ্রমহিলা দূর থেকে হেঁটে এসে আমার হাত ধরে ছবি টবি তুলে বললেন, আপনার হাসি দেখে আপনাকে চিনেছি। আমি কীভাবে বলি, ময়ূর সিংহাসন একটা নাটকে আপনাকে দেখেছিলাম শিল্পকলায়। সেই ভালো লাগাটা অন্যরকম, কারণ এটা দর্শক তো সীমিত, মঞ্চনাটকের দর্শক সীমিত না, কজন দেখে। এখন বর্তমানে তো আরও দর্শক নেই, আমরা তো দর্শক সংকটের মধ্যে আছি, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সব কিছু মিলিয়েই আমরা ভীষণ দর্শক সংকটে আছি। সেই দর্শক সংকটের মধ্যে যদি কেউ বলে যে অমুক নাটক, অমুক মঞ্চনাটক দেখেছিলাম, অন্যরকম ভালো লাগে, অন্যরকম লাগে। এটা এই ফিলটা একেবারে অন্যরকম। আচ্ছা, একক অভিনেত্রী হিসেবে আপনার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র কোনটা ছিল, সেই গল্পটা একটু শুনতে চাই। নিশ্চিত সেটা লাল জমিন। দর্শকরা জানেন যে লাল জমিন লিখেছিলেন প্রয়াত নাট্যকার মান্নান হীরা, নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। এই পর্যন্ত আমি 340টা প্রদর্শনী করেছি এই নাটকের, এবং বাংলাদেশের 64টা জেলায় এই প্রথম একটি নাটক গিয়েছে। উপজেলা লেভেলে করেছি, থানা, পুলিশ লাইন, অনেক জায়গায়তে করেছি। এখন আপাতত এই নাটকটা একটু স্টপ রেখে মাঝখানে আমরা করলাম যেটা হচ্ছে রঙিন চরকি, সেটাও মান্নান হীরার শেষ নাটক। আর তারপরে করেছি মৃত্যু খেলা, এখন বর্তমানে করছি আত্মজয় নাটকটি। আর লাল জমিন সলো পারফরমেন্সের তো আমি প্রথমে যখন স্ক্রিপ্টটা পড়েছিলাম, আমি তো 3 দিন ফোন বন্ধ করে রেখেছিলাম। 38 পৃষ্ঠার একটা স্ক্রিপ্ট, এবং এত ভেরিয়েশন, একটা মুক্তিযুদ্ধের একটা নারীর বেদনার কথা, পাওয়া কষ্টের কথা, যে মুক্তিযুদ্ধের সময় সে কেমন ছিল, আজকে কেমন আছে, এরকমই একটি গল্প। এটা ভীষণ চ্যালেঞ্জিং। যে কোনো নাটকের যে কোনো চরিত্র অভিনয় করাটাই খুবই চ্যালেঞ্জ, তারপরে যদি হয় সলো পারফরমেন্স। তো আমি 10টা শো করার পরে বুঝেছি যে এটা আমি কন্টিনিউ করতে পারবো, এবং তখনই আমি নাটকটার মধ্যে একেবারেই পুরোপুরি সমর্পিত হয়েছি। যার ফলে আমরা এত অল্প সময়ে বাংলাদেশে একক অভিনয় 340টা শো, এটা তো খুবই কঠিন একটা কাজ, এবং হচ্ছে যে সব কিছুই আমাকে করতে হয়, অভিনয়টাও করতে হয়, কালকে সকালবেলা ভ্যানে মালটা উঠবে সেটাও হয়, ব্যানারটা ঝুলছে কিনা সেটাও হয়, টিকিট বানাতে সেই নীলক্ষেতে আমাকেও যেতে হয়। এগুলো আমি এনজয় করি, এগুলো না যে আমি বিরক্ত হই। আমি এখনও এই নীলক্ষেতে যে নিজে টিকিটটা বানাই, নিজে পুশ সেল করার চেষ্টা করি। আমার যে কোনো কাজ করতে আমার খুব ভালো লাগে, আমি করি। আমার মনে হয় না যে আমার এই কাজগুলো করলে মনে হয় আমি এখনও সেই আগের বয়সেই আছি, এনজয় করি আমি কাজগুলো। লাল জমিনের গল্প শুনছিলাম, আসলে এখানে তো একক চরিত্রে আপনি ব্যাপক প্রশংসায় ভেসেছিলেন, দর্শকের প্রচুর ভালোবাসা পেয়েছিলেন। আসলে এই অভিজ্ঞতাটা আসলে শুনতে চাই, তখন কেমন লেগেছে? লাল জমিনের কথা বলতে গেলে তো তোমার অল্প সময়, এর মধ্যে কতটুকুই বা বলবো, রাত পার হয়ে যাবে। তারপরেও আমি বলি যে অনেক ভালো লাগা, অনেক ধরনের। রিক্সা চালকের কাছ থেকে উপহার হিসেবে টাকা পাওয়া, হ্যাঁ, একজন রিক্সা চালক সিরাজগঞ্জের, উনি 75 টাকা আমাকে উপহার দিয়েছিলেন এই নাটক করার পরে। তো এটা আমার জীবনের সর্বোচ্চ প্রাপ্তি। আচ্ছা, একটা কঠিন প্রশ্ন করি, আপনি কি মনে করেন নাট্যজগতে নারীদের উপস্থাপন কি এখন সঠিকভাবে হচ্ছে কিনা বর্তমান প্রেক্ষাপটে? অবশ্যই হচ্ছে। আমি যখন বগুড়াতে অভিনয় শুরু করেছিলাম, তখন তো কোনো মেয়ে পাওয়া যেত না। ওদের যাওয়া আসার ভাড়া দিতে হতো, বাসায় থেকে নিয়ে আসতে হতো, দিয়ে আসতে হতো। ঢাকায় এসে তো আর সেটা পাইনি। ঢাকায় তো প্রচুর ছেলেমেয়েরা কাজ করে, মেয়েরাও কাজ করে। তো মেয়েদের, আমার মনে হয় যে এখন থিয়েটারে প্রচুর মেয়ে আছে, কিন্তু তারপরে হচ্ছে যে বর্তমান সময়টা তো একটু অন্যরকম। মিডিয়ামুখী বেশি ছেলেমেয়েরা, তার মধ্যে মেয়েরা তো স্পেশালি মিডিয়াতে দ্রুত গিয়ে তাড়াতাড়ি বড় হয়ে যেতে চায়, থিয়েটার থেকে শিখে মিডিয়াতে কাজ করবে, তারপর বড় হবে, সেই সময় তো এখন নাই। সবাই শর্টকাটে দ্রুত বড় হতে চায়। সেই ক্ষেত্রে থিয়েটারের ছেলে মেয়েদের আসার যে একটা ফ্লো ছিল আগে, যেমন একটা ওয়ার্কশপ হলে কোনো দল ওয়ার্কশপ করছে, ঝাঁপায়ে পড়তো ছেলেমেয়েরা। আরণ্যকেই যেমন আমাদের ওয়ার্কশপ হয় প্রতি 3 মাসের, 100-150 মানে অ্যাপ্লিকেশন পেতাম। এখন তো হয়তো 20-25টা পাওয়া যায়, তার মধ্যে দেখা যায় যে হয়তো 5-6 জন টিকে থাকে থিয়েটারে, তার মধ্যে মেয়ে হয়তো 1-2 জন। সব কিছু মিলিয়ে এখন সময়টা একটু মানে একটু কম ভালো।
আচ্ছা, মমিনা চৌধুরীর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে শুনতে চাই। দর্শক সামনে কি কি নতুন কাজ দেখতে যাচ্ছে, বা আপনার আসলে নতুন কোনো পরিকল্পনা আছে কিনা? এখন তো আসলে নতুন করে ওয়েব সিরিজ আসছে, ওটিটিতে কাজ করছে মানুষ। আপনার সেরকম কোনো ইচ্ছা আছে কিনা? আমার যেটা ইচ্ছা যে হচ্ছে আমি বর্তমানে যেটা বলতে চাই যে আমি যে নাটকটা লিখেছি আত্মজয়, আত্মজয় এটা আমি লিখেছি আসলে এই প্রসঙ্গটা বলতেই হয় কারণ সামাজিক ব্যাধি হিসেবে দাঁড়িয়েছে সুসাইড। মানুষ খুব অল্পতেই হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে, ট্রমার ভিতরে ঢুকে যাচ্ছে, এবং সারাক্ষণ এই যে মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা, এটাও একটা আত্মহত্যার প্রবণতার দিকে মানুষ চলে যাচ্ছে সব কিছু মিলিয়ে। সেই কারণে আমি যে নাটকটা লিখেছি মানে আত্মজয়, এটা ডিরেকশন দিয়েছেন শামীম সাগর, অভিনয় করেছেন আমার সাথে তাহমিনা সুলতানা মৌ, রকি এবং মনিরা রহমান অবনী এবং তানভীর সানি। মিউজিক করেছেন এই নাটকের নির্ঝর চৌধুরী, আর সেট করেছে প্রাণ রায়। তো সব কিছু মিলে এই নাটকটা নিয়ে এখন বর্তমানে ব্যস্ত আছি বেশি, এবং এই নাটকটাকে আমরা নিয়ে যেতে চাই বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে যদি পৃষ্ঠপোষকতা পাই, কারণ আমাদেরকে তো পৃষ্ঠপোষকতা দেওয়ার কেউ নেই। আমি এই নাটকের কারণে অনেকগুলো বড় বড় কোম্পানিতে গিয়েছিলাম, ভেবেছিলাম এইরকম একটা ইস্যু, এই ইস্যুতে হয়তো আমাদের পাশে দাঁড়াবে, কিন্তু কেউ দাঁড়ায়নি। শেষ পর্যন্ত নিজের পকেটেই হাত দিতে হয়েছে। সবসময় আমরা পকেট থেকে দিয়ে থিয়েটার করে যাচ্ছি, এখন আমাদের মানে থিয়েটার থেকে কিছু আমাদের নিজেদের পকেটে আসে না, তারপরেও আমরা করি কারণ আমাদের একটা দায়বদ্ধতা আছে, সামাজিক দায়বদ্ধতা আছে। সেটা নিয়ে আমি কাজ করছি মূলত আত্মজয় নিয়েই। আত্মজয়ের এটার একটা জায়গায় পৌঁছাতে পারলে হয়তো আমি অন্য একটা প্রোডাকশনে ভাববো। আর মূলত আমি এখন যেটা করছি যে অভিনয়ের পাশাপাশি আমি লিখছি, টিভি নাটক লিখছি এবং মঞ্চ নাটকের জন্য আরেকটি সলো পারফরমেন্স লিখছি, সেটা পরেই জানাবো। এখন হ্যাঁ, এখন মেনলি হচ্ছে যে আমি লেখালেখির কাজ শুরু করেছি। বেশ অনেকগুলো স্ক্রিপ্ট আমার হাতে। আমি রিসেন্টলি একটু বাইরে যাব মাস দুয়েকের জন্য, ফিরে এসে একেবারে ঝাঁপিয়ে পড়বো ওই কাজে ইনশাআল্লাহ। আপনার জন্য অনেক শুভকামনা। আচ্ছা, শেষ প্রশ্ন হিসেবে, এটা ঠিক প্রশ্ন না, নতুন প্রজন্মের নাট্যকর্মী তাদের প্রতি আপনার বার্তা কি থাকবে? সাথে আমাদের দর্শকদের প্রতি আপনার যদি কোনো বার্তা থাকে, যদি কিছু বলতে চান। না, এখন তো বেশি বার্তা দেওয়া যায় না, কারণ হচ্ছে যে কেউ কারো কথা শোনে না, যে সবাই সব কিছু নিজেরাই বেশি ভালো বোঝে। তারপরেও বলতে চাই যে একজন ভালো নাট্যকর্মী হতে গেলে যে সবচেয়ে যে জিনিসটা প্রয়োজন, নিষ্ঠা এবং সততা এবং লক্ষ্যে স্থির থাকা। যদি কেউ তার লক্ষ্যে স্থির থেকে কাজ করতে পারে, নিশ্চয়ই সে পৌঁছাবে। আর যেটা দর্শকদের কাছে বলতে চাই সমকালের পত্রিকার মাধ্যমে, যে আগামী 23 এপ্রিল শিল্পকলার এক্সপেরিমেন্টাল হলে আমাদের এই নাটক আত্মজয়ের ৪র্থতম প্রদর্শনী হবে। আপনাদের উপস্থিতি আমাদেরকে ভীষণভাবে অনুপ্রাণিত করে, কারণ আপনারাই দর্শক, আপনারাই নাটকের প্রাণ। আপনারা না এলে তো আমাদের অভিনয়টা জমে না। তাই সবাইকে নিয়ে বিশেষ করে বলবো যে আপনার ইয়াং জেনারেশনে যে ছেলে মেয়ে ভাই বোন, তাদের সবাইকে নিয়ে দেখতে আসবেন। আর 25 এপ্রিল মহিলা সমিতিতেও এই নাটকের শো আছে সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আপনারা এলে সত্যিই আমরা অনুপ্রাণিত হব। খুব ভালো লাগলো আপনাকে পেয়ে আজ। আপনাকে অনেক ধন্যবাদ আজ সমকালে আমাদের সঙ্গে থাকার জন্য। তোমাকেও ধন্যবাদ এবং সমকালকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল সমকাল তারকা আলাপের আজকের পর্ব। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সমকালের সঙ্গেই থাকবেন। আর দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে চোখ রাখবেন www.সমকাল.com।